এদের উপর গুলি চালানো হতো। ইনস্টিটিউশনাল কাঠামো ধীরে, ধীরে যখন ভেঙে পড়া শুরু করে, ভারতের যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতির এর মধ্যে কোনো তফাৎ নাই। সেখানেও কিন্তু অনেক অলিগার্ক আছে। যে এখন মেইনস্ট্রিম মিডিয়া বলতে কিছু নাই। এখন নাই, মেইনস্ট্রিম exactly. মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া। একদম। বাংলাদেশ ধর্মনিরপেক্ষে এবং সবার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তো আমি আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ নাহিদ। ভারতের আন্দোলন আপনি দেখছেন কয়েকদিন ধরে টানা, এবং এই আন্দোলনে ভারত সরকার বেশ চাপের মুখেও পড়ছে। মোদির ভবিষ্যৎ কি দেখছেন? তার কি গদি রক্ষা হবে বলে মনে হয়? কি মোদির গদি সহসায় চলে যাবে এটা ভাবারও কোনো কারণ নাই। আবার তার ক্ষমতা যে আরো বেশি পাকাপোক্ত হবে এটাও আমরা বলতে পারি না। মোদি এখন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় আছেন। পরবর্তীতে একটা নির্বাচন আসবে। যদি না এর মধ্যে অন্তর্বর্তী কোনো নির্বাচন কিংবা অন্তর্বর্তী কোনো ব্যবস্থার সৃষ্টি হয় যেখানে আসলে সরকার পতন হয়। কিন্তু যে জিনিসটা লক্ষণীয় বিষয় সেটা হলো আগে দেখবেন যে আ নরেন্দ্র মোদী তথা বিজেপি যারা ক্ষমতায় এসেছে তারা কিন্তু ধর্মীয় মেরুকরণের মাধ্যমে এসেছিল এবং তারা মনে করছিল যে এটাই মেইনলি তাদের হ্যাঁ, এবং এই ধর্মীয় মেরুকরণ দিয়েই তারা তাদের কাজটা চালিয়ে যাবে। দিনের পর দিন দিনের পর দিন চালিয়ে যাবে। কিন্তু স্পষ্টত যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে এসে কিন্তু খুব স্পষ্ট করে বলছে যে আপনারা এসে বলেন কি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। ২০১৪ সালের আগে আমরা খুব ভালো ছিলাম। সেখানে হিন্দু মুসলমান আমরা ভাই, ভাই ছিলাম। কিন্তু ১৪ পরে কি এমন হলো যে আমরা হিন্দু মুসলমান আর ভালো থাকতে পারছি না? আবার আরেকজন বলছে আমি হিন্দু। আমি যদি মুসলমান হতাম আমাকে পাকিস্তানি বলে, আমাকে সন্ত্রাসী বলে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হতো। ইন্টারন্যাশনাল বলা হয়। ইন্টারন্যাশনাল বলা হতো। তারপরে অরুন্ধতী রায় তার কলামে বলছেন যে ভাগ্য ভালো এখানে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা বেশি। না হলে এদের উপর গুলি চালানো হতো। শিখরা হলে তাদের উপর গুলি চালানো হতো। যদি কাশ্মীরি লোক হতো তাদেরকে অন্ধ করে দেয়া হতো। তার মানে হলো মানুষ স্পষ্টত বুঝতে পেরেছে যে এই ধরনের জারি-জুরি আর চলছে না। এবং এর বিরুদ্ধে একটা পর্যায় পর্যন্ত মানুষ চুপ ছিল। কিন্তু এখন কিন্তু স্পষ্ট করে বলছে যে তোমাদের যে ধর্মীয় মেরুকরণের যে খেলাটা বুঝতে রাজনীতি পারছে যে আসলে মোদি অমিত শাহের যে খেলাটা, যে তাদের এই খেলা খেলাটা অনেক মানুষ অনেক আগেই বুঝতে পারছিল। কিন্তু ওই সাহসটা করতে পারছিল না। জেন জি সেই সাহসের জায়গায় মানুষকে এনে দিয়েছে। এখন কিন্তু রিক্শাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে অন্যান্য চাকরিজীবী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ছাত্র, যুবা সবাই কিন্তু এই কথাটা মুখ ফুটে বলছে এবং সবার ভাষায় কিন্তু না, শুধু যে আছে। হিন্দু মুসলিম তারা করেছে এমন নয়, এবং প্রতিবেশীদেরও যে তারা শত্রু হিসাবে দেখাচ্ছে যে বাংলাদেশ আমার শত্রু, পাকিস্তান তো আগে থেকেই শত্রু, ইভেন নেপালও আমাদের শত্রু। সুতরাং আমাদেরকে মানে জাতীয়তাবাদের যে পাতলা জাতীয়তাবাদ যেটা, এটাও তাদের একটা কৌশল। যেমন কয়েকদিন আগে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সীমান্তে এসে দেখছে মানে বাংলাদেশিরা তাদের শত্রু, এরকম একটা দিয়েও তারা ভোট নিচ্ছে। এটা কি হবে? মজার ব্যাপার হলো এক সাংবাদিক জিজ্ঞেস করছিল এক ছাত্রকে যে আপনাদের এই যে আন্দোলন, এই আন্দোলনে নাকি বাইরে থেকে ফান্ডিং হচ্ছে। বলছে যে এটা খুবই সত্য। এই যে আমি ৳৪০ ভাড়া দিয়া এইখানে মেট্রো স্টেশনে নামলাম, এটা পাকিস্তান থেকে আসছে। তারপরে যে ৳২০ ভাড়া দিয়ে যে আমি হলো ইয়াতে আসলাম, এই যন্তর মন্তরে আসলাম, এইটা হলো ইউএসএ থেকে আসছে। এখন আমি যে বাসায় ফিরে যাব সেই টাকাটা খুঁজতেছি হয়তোবা নেপাল থেকে ফান্ডিং আসবে। তার মানে এই যে ডিপ স্টেটের কথা বলে, হয়তোবা ডিপ স্টেট আছে কিনা সেই এনালাইসিসে যাব না। অর্থাৎ ডিপ স্টেট তকমা দিয়ে যে আসলে একটা আন্দোলনকে বানচাল করার যে চেষ্টা, সেই চেষ্টাটা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। আবার একজনের পোস্ট দেখলাম যে ডিপ স্টেট আসলে কি? যখন রাষ্ট্রের বিভিন্ন যে জনসমাজ একসাথে খুব গভীরভাবে কানেক্টেড হয়ে যায়, এটাই তো ডিপ স্টেট। হ্যাঁ, আমরা ডিপ স্টেটের অংশ। তার মানে তাদের এই কথাগুলোকে পাত্তাই দিচ্ছে না। কোনো অঞ্চল বা দেশের ভেতর থেকেই যদি ওইরকম কোনো সিচুয়েশন তৈরি না হয়, তাহলে ডিপ স্টেট কতটা কী করতে পারে? ধরুন, ভারতের মোদির বিরুদ্ধে এখন তো একটা জনমত আছে। তো ডিপ স্টেট কি এ এই যে বিরুদ্ধে যে জনমত, এটাকে হয়তো কিছুটা ইনফ্লুয়েন্স তারা করতে পারে, যদি ওইরকম করতে চায়। কিন্তু যদি মোদি এমন হতো যে অনেক জনপ্রিয়, অনেক ভালো, উনি অনেক ভালো, ভালো পদক্ষেপ নিচ্ছেন, তাহলে কি ডিপ স্টেট তাকে সরানোর জন্য এই ধরনের আন্দোলন দানা বাহাতে পারে কিনা? এটা তো একটা প্রশ্নের জায়গা। মোটেই সম্ভব না। পৃথিবীর যে স্টেবল কান্ট্রি গুলো আছে সেগুলোতে আপনি যদি একটু খেয়াল করেন, সেখানে ডিপ স্টেটের কোনো আনাগোনা আছে কি? যে দেশে সমস্যা আছে, হ্যাঁ। যে দেশে অত্যাচার আছে, বৈষম্য আছে, যেখানে মানুষের মধ্যে অসন্তোষ আছে, সেখানেই তো ডিপ স্টেট কাজ করবে এবং তাদেরকে নিয়েই তো সেই সুবিধাটা নিবে। এখন রাষ্ট্রের ভেতরে আমি যদি ভালো না করে ডিপ স্টেটের উপর দোষ চাপাই, সেটা আসলে মানুষ বোঝবে আসলে। ভারতের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ভারতের বিরোধী শক্তি যারা আছে, এই যে মোদি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, বিভেদের রাজনীতি করছেন, এবং ছাত্রদের আন্দোলনে কিন্তু স্লোগানে ওই বিভেদের প্রসঙ্গ আসছে যে আমাদেরকে তুমি আলাদা করতে পারবে না। আমাদের হিন্দু মুসলিম প্রসঙ্গ তো সবচেয়ে বেশি আলোচিত এখন এই আন্দোলনে, যদিও আন্দোলনটা হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে। তাহলে এই যে বিরোধী পক্ষ কেন
এই মোদি অমিত শাহের এই যে মানে কি বলে পাথর সম যে প্রাচীর, ক্ষমতার প্রাচীর, এটাকে ভেদ করতে পারছে না কেন? এত অজনপ্রিয় হওয়ার পরও কেন তারা আপনি খেয়াল করবেন যে বিজেপির যে নেতৃত্ব এবং কংগ্রেস সহ অন্যান্য দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? তারা উভয়ই প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাস করে। তারা উভয়ই মনে করে যে রাজনীতিবিদদের জন্যই আসলে রাজনীতি এবং তারা রাজ্যের মতো করে রাজনীতি পরিচালনা করবে এবং তাদের রাষ্ট্র পরিচালনার যে আ সিস্টেমটা সেটাও কিন্তু একই রকম। সুতরাং তাদেরকে আসলে মানুষ ওইভাবে বিশ্বাস করতে পারে না। তাছাড়া যখন ইন্ডিয়া জোট নামে একটা জোট গঠিত হলো, দেখবেন যে প্রত্যেকটা নেতৃত্ব তারা সবাই নেতা হইতে চায়। কোনো একজনকে মানতে রাজি না। সবাই মনে করে সেই ইন্ডিয়া জোটের সবচেয়ে প্রধান মুখ হবে। এই যে প্রধানমন্ত্রী হবে। নেতৃত্বে দ্বন্দ্ব, মানে একটা স্বার্থের থেকে যখন তারা আসে, তখন কিন্তু এই জিনিসটা অত বেশি কার্যকর হয় আর না। নিজেদের মধ্যে তারা একটা নিজেদের মধ্যে বিভেদের একটা কোন্দল জায়গা। হয় এবং সেই কোন্দলের জায়গাটা বিরোধী পক্ষ কিন্তু নিয়ে নেয়। কিন্তু জেনজিদের যে আন্দোলন, এটা কিন্তু কোনো স্বার্থের জায়গা থেকে না। একদম এমন ভেতরে বড় কোনো নেতাও নেই। না, ভেতরে আমার যে বোধ আছে, সেই বোধের জায়গা থেকে আমরা এসে মিলিত হচ্ছি। যে আদর্শ আছে, সেই আদর্শের জায়গা থেকে মিলিত হচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা যে কাউকে নেতা মানতে রাজি আছি। আমি নেতা হইতে চাই না। আমি আমার অধিকারটুকু চাই। আমি আমার কথা বলতে চাই। তো সেই জায়গা থেকে দেখা যায় যে আগের যে নেতৃত্ব, তারা নিজেদের মধ্যে অন্তকলহ এবং নিজেদের লোভ লালসার কারণে তারা আসলে পেরে উঠছে না। পেরে উঠছে না। কিন্তু বর্তমান প্রজন্ম সেই সংকটটা আসলে কাটিয়ে উঠে একসাথে হতে পেরেছে। না, যদি পশ্চিমবঙ্গের দিকে আমরা তাকাই, সেখানে কি আপনি ভেবেছিলেন যে সেখানেও এরকম একটা সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে পশ্চিমবঙ্গ তো অনেক বেশি মানে অগ্রগতি আছে তাদের। প্রগতিশীল একটা রাজ্য হিসেবেই আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি। কিন্তু সেখানে এরকম একটা সাম্প্রদায়িক শক্তি এসে ক্ষমতা দখল করলো বা নির্বাচনে জয়লাভ করলো। আসলে আমি এইটার সাথে একটু দ্বিমত পোষণ করি যে পশ্চিমবঙ্গ সবসময় খুব অগ্রগামী ছিল। আপনার তুলনামূলক আইন। তুলনামূলক হয়তোবা আমরা চিন্তা করি কিংবা একটা ব্যাখ্যা বিশ্লেষণ হয়তোবা আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যাদের কথা আমরা শুনি কিংবা যাদেরকে দেখি তারাই হয়তোবা একটু অগ্রগামী ছিল এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে অগ্রগামী চিন্তা করতাম। কিন্তু পুরো ভারতবর্ষে যখন বিজেপির মেরুকরণ শুরু হলো, ধীরে, ধীরে অন্য রাজ্যগুলোতে যে এর ছোঁয়া লাগবে না, এইটা বিশ্বাস না, করাটা ছোঁয়া তো কোনোভাবে লেগেছে। চায় কিন্তু না। আপনি খেয়াল করে দেখুন যেখানে শিক্ষার হার বেশি এবং আমি এই কারণেই বলছিলাম যে যারা একটু অগ্রগামী, ধরুন কেরালার কথা বলুন বা দক্ষিণ ভারতের কথা বলুন, সেখানে কিন্তু মোটেই সুবিধা করতে পারছে না। এখন পর্যন্ত তারা কিন্তু সুবিধা করতে পারছে না। কারণ সেখানে বরাবরই তারা একটু মানে আধুনিক এবং শিক্ষা-দীক্ষায় তারা এগিয়ে। এটা সবচেয়ে বড় কথা। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার একটু ব্যর্থ হয়ে দেখলাম আচ্ছা, পশ্চিমবঙ্গের আগের যে শাসক ছিল, সেই শাসকের যদি আপনি ভাষা দেখেন, তার ভাষার মূল সেন্টিমেন্ট ছিল যে আ আপনার সংখ্যালঘু আ দের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ব্যবহার করা। সংখ্যালঘু সেন্টিমেন্ট যদি আপনি কখনো কোনো রাজনীতিতে ব্যবহার করেন, তাহলে বিপরীত পক্ষ এইটা কাজে একটা লাগে। সুযোগ নেয়। এটাই কিন্তু বলতে কেরালাতে আপনি দেখেন, তারা কিন্তু এই ধরনের রাজনীতি করে না। তারা হলো এক্সাক্টলি। তারা উন্নয়নের রাজনীতি করে, শিক্ষার রাজনীতি করে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা ছিল টোটালি আলাদা এবং এই সংখ্যালঘু কেন্দ্রিক তারা রাজনীতি করে, তারা কিন্তু জনগণের যে চাহিদা, সেই চাহিদাটা মেটায় নাই। বরং তারা বিভিন্ন ক্ষেত্রে অত্যাচার অনাচার করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু দুর্নীতি করেছে। দুর্নীতি বাহ! করেছে। তো ওই জায়গায় আসলে ফলে এই সংখ্যালঘু যে রাজনীতি সেটা কাজে লেগেছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য রাজ্যে সেই জিনিসটা কাজে লাগে নাই। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি খুব বেশি কখনোই প্রগতিশীল কিংবা খুব ভালো ছিল এটা আমি একটা ফল। বলতে এক্সাক্টলি। আরেকটা জিনিস এখন আপনার কাছে মানে স্পেসিফিক ভাবে যদি একটা প্রশ্ন করি, আপনি তো এই রাজনীতিটা ফলো করেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতির বিষয়ে আপনার আগ্রহ আছে। তো মোদি, অমিত শাহ বা এই বিজেপি বা এই সাম্প্রদায়িক শক্তি যারা ঘৃণার রাজনীতি করেন, এরা তো দীর্ঘদিন ধরে আছে কটা বছর। এদের শেষটা কতদিন হতে পারে বলে মনে হয় আপনার কাছে? যে আর কতদিন এরা থাকবে এভাবে দাপট করবে? আচ্ছা, তাদের বিরুদ্ধে স্পষ্ট একটা অসন্তোষ গড়ে উঠেছে। আপনি দেখবেন বাংলাদেশে যখন স্বৈরাচারী ব্যবস্থা ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোট, ছোট আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলন একটা পর্যায়ে বড় পর্যায়ে গেছে এবং একটা জায়গায় গিয়ে সেটা শেষ হয়েছে। কিন্তু ২৪ এ যখন আন্দোলনটা শুরু হলো, সেই একই সুর দিয়ে শুরু হয়েছিল কিন্তু শেষটা হয়েছিল কিন্তু অন্যভাবে। অর্থাৎ মানুষের অসন্তোষ জমতে, জমতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন বিস্ফোরিত হয়ে যায়। ১৯৭৪ সালের জেপি আ নারায়ণ আন্দোলনের কথা আপনার মনে আছে কিনা আমি জানি না। সেটা কিন্তু হয়েছিল আ সম্ভবত বিহারে।
সেখানে ছাত্রদের একটা দাবি ছিল দুর্নীতির বিরুদ্ধে। তারা আন্দোলন শুরু করেছিল। ১ম এ ছোট আন্দোলন ছিল। একটা পর্যায়ে এটা বৃহত্তর আন্দোলন হয়ে যায় এবং তৎকালীন সময়ে জয়প্রকাশ নারায়ণ নামে একজন ব্যক্তি আ সেই সময় খুব শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি কিন্তু এই আন্দোলনটার নেতৃত্ব নেন এবং ২ টা শর্তে। একটা হলো যে ছাত্রদের উনি বলেন যে, তোমরা ১ বছরের মনে কোনো পড়াশোনা করবা না, আন্দোলনে চলে আসবা। আর এই আন্দোলনটা শুধু বিহারে থাকবে না, সারা ভারতে ছড়িয়ে যাবে। এবং একটা পর্যায়ে কিন্তু ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালে এই আন্দোলনের বিপরীতে সে একটা ইয়া মানে দেশে জরুরি অবস্থা জারি করে। পরবর্তীতে ১৯৭৭ সালে যখন নির্বাচন হয়, ইন্দিরা গান্ধী হেরে যায় এবং সর্বপ্রথম অকংগ্রেসী সরকার কিন্তু আসে। ইন্দিরা গান্ধী কিন্তু তখন চিন্তাও করে নাই এই ধরনের একটা জায়গায় চলে যাবে। সুতরাং এই আন্দোলনটা এই পর্যায়ে যে যাবে না, হয়তোবা কিছুদূর গিয়ে এই আন্দোলন না কিন্তু কোনো থামে যাবে। আন্দোলনই কি মানে ভারতের মতো একটা দেশে তো মানে আন্দোলন বিক্ষোভ করে সরকার পতনের ওইরকম নজির নাই যে সরকার পতন হবে এইটাও আমি মনে করি না যে সহসাই সরকার কিন্তু পতন হয়ে আন্দোলনের যাবে। যে ইয়াটা মানে স্পিডটা এটা ভোটে কনভার্ট হতে পারে। কনভার্ট হতে পারে এবং ধীরে, ধীরে মানুষের মধ্যে এই মেরুকরণের যে রাজনীতি এবং মেরুকরণের রাজনীতির পাশাপাশি বিজেপির যে বিভিন্ন ধরনের ভোটকেন্দ্রিক মেকানিজম, সেই মেকানিজম কিন্তু মানুষ হ্যাঁ, বুঝে গেছে। চুরি করছে, চুরি প্রকাশ্য চুরি করছে এবং সেটা বিদেশি সংবিধানের তকমা দিয়ে নাগরিকদের বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে দিচ্ছে এবং সংবিধানের মধ্য থেকেই সেই জিনিসগুলো করছে। আবার ধরেন আমি আমার আপনার বিরোধী দলকে আমি ভোট দিয়েছি। সেই বিরোধী দলের সাংসদকে সে কিনে নিচ্ছে। তার মানে আমার মতের প্রতিফলন সে করতে দিচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু মানুষ বুঝে গেছে এবং বুঝতে, বুঝতে সে বুঝে যাবে যে আসলে বিজেপির এই যে মেকানিজম এর বিপরীতে আমাকে কিভাবে দাঁড়াতে হবে এবং হয়তো একটা পর্যায়ে খুব বেশি দিন আমার মনে হয় নাই। সর্বোচ্চ ধরেন বছর ১০ তারপরে আমরা দেখব যে বিজেপি সাম্রাজ্যের আসলে পতন। সব রাজ্যের তো আসলে পতন হয়। পতন আমরা তো বাংলাদেশেও তো যে স্বৈরাচারী আমার কাছে মনে হয় সর্বোচ্চ ১০ বছর আর এই ধরনের হিন্দুত্ববাদী ব্যবস্থা তখনই একটা দিয়ে কথা চলতে পারে। প্রচলিত আছে রাষ্ট্রবিজ্ঞানে যে আপনার ২০ বছর একটা স্বৈরাচারী ব্যবস্থা থাকে। সর্বোচ্চ যদি থাকে ২০ বছর। যেহেতু ১২ বছর হইছে আর সর্বোচ্চ ধরেন ১০ বছর থাকবে। আপনার অঙ্ক ঠিক আছে। এই আরকি। এবং বাংলাদেশের প্রসঙ্গে সিমিলারিটির কথা বলছিলাম। এখানেও কিন্তু ভারতেও সেখানকার যারা বুদ্ধিজীবী আছেন, শিল্পী সাহিত্যিক যারা আছেন, তারাও এই আন্দোলনকে এখন সমর্থন দেওয়া শুরু করেছেন। এটা কিন্তু একটু ব্যতিক্রমী। এটাকে কিভাবে দেখছেন যে একেবারে প্যাটার্ন মিলে যাচ্ছে? প্যাটার্ন তো এইটাই। আমি বলেছি না যে মানুষ একটা পর্যায় পর্যন্ত ভয়ে থাকে। আপনি দেখবেন যে ১৬ তারিখে বাংলাদেশে যখন আমাদের আবু সাঈদ বুকে গুলি পেতে নিল, তারপরে প্রত্যেকটা মানুষের ভয় কিন্তু কেটে গেছিল। একটা পর্যায় পর্যন্ত মানুষ ভয়ে থাকে। কিন্তু যখন দেখে যে না, কোনো একজন খুব সাহস নিয়ে সহসায় দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু মানুষের ভয় কেটে যায়। তখন মানুষের ভেতর যে ক্ষোভ থাকে সে বলতে শুরু করে এবং বলতে, বলতে এটা তো আসলে আমরা বলি বাটারফ্লাই ইফেক্ট। একটা বাটারফ্লাই যখন ওড়ে আরেকটা বাটারফ্লাই ওড়ে এবং উড়তে, উড়তে সবাই ওড়ার উৎসাহ পায়। এখানে যখন কথা বলা শুরু হয়েছে একটা আছে না সাহস হচ্ছে ছোঁয়াচে। ছোঁয়াচে, ভয়ও ছোঁয়াচে, সাহসও ছোঁয়াচে। তো ভয়কে কাটিয়ে যখন সাহস সামনে আসে তখন মানুষ সাহসী হয়ে যায়। বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বা এদেশের বুদ্ধিজীবীরা যখন আন্দোলনে সমর্থন দেওয়া শুরু করলেন, বিশেষ করে আমরা সলিমুল্লাহ খান স্যারের কথা বলতে পারি। উনি যখন এই রাস্তায় নেমে এলেন, তখন আন্দোলন অন্যরকম একটা মাত্রা পেল। ভারতের প্রকাশ রাজ একজন খ্যাতিমান অভিনেতা, তিনি নামলেন। এমনকি যারা কখনো এই সরকারের বিরুদ্ধে বলে নাই, সালমান খান, হুমা কুরেশি, এনারাও বলা শুরু করলেন। মানে শিল্পী সাহিত্যিকদের সঙ্গে, সঙ্গে দেখা যাচ্ছে যে তাদের যে সেলিব্রিটি, জনপ্রিয় সেলিব্রিটি, তারাও এখন আন্দোলনের এই পক্ষে বলছেন, সরকারের বিরুদ্ধে বলছেন। সলিমুল্লাহ স্যার এবং প্রকাশ রাজের মধ্যে একটা মানে সিমিলারিটিস আছে। সলিমুল্লাহ খান যেমন সারা বছরই সরকার সম্বন্ধে আপনার তার বিরোধিতা করেন। করেছেন, ক্রিটিক করেছেন। প্রকাশ রাজও কিন্তু ঠিক একই করে। হ্যাঁ, সে কিন্তু সহসাই চলে আসে এবং সে কিন্তু অনেক আগে থেকে এই সলিমুল্লাহ স্যার তো অ্যাক্টিভিস্ট না, কিন্তু প্রকাশ রাজ রীতিমতো অ্যাক্টিভিস্টের পর্যায়ে অ্যাক্টিভিস্টের পর্যায়ে চলে গেছেন এবং উনি আন্দোলনের স্লোগান দিয়েছেন। স্লোগান দিয়েছেন এবং উনি ছাত্রদের সাথে রাত কাটিয়েছেন। অর্থাৎ প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহর কথা নাসিরুদ্দিন শাহ। কিন্তু অন্যান্য যারা এসেছে এই প্রকাশ রাজকে দেখে এসেছে দেখেছে। যে একটা মানুষ এত সাহসী হইতে পারে তাহলে আমরা কেন বিবেকের ভয় তাড়নায়। বিবেকের তাড়নায় এসেছে। সুতরাং আসবে এটাই স্বাভাবিক এবং সামনে হয়তোবা এই জমায়েতটা আমরা আরো বেশি দেখব। বাংলাদেশের মিডিয়া তো সবসময় একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখে এবং ভারতের মিডিয়া তো গদি মিডিয়া, এটা জানি ট্রাম্পটা। তো এই মিডিয়ার সাংবাদিকরাও আন্দোলনের মুখে গিয়ে আন্দোলনের মধ্যে গিয়ে তোপের মুখে পড়তেছে। মিডিয়ার এই হাল কেন? ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে অন্তত কয়েকটা ভালো মিডিয়া তো ছিল এক সময়। আপনার মিডিয়াগুলো আসলে ভালোত্ব কিংবা আপনার মানে তার অথেন্টিসিটি নির্ভর করে একটা দেশের যে ইনস্টিটিউশনাল কাঠামো
সেটা কিভাবে চলছে। ইনস্টিটিউশনাল কাঠামো ধীরে, ধীরে যখন ভেঙে পড়া শুরু করে এবং আপনি দেখবেন যে যখন রাষ্ট্রযন্ত্রকে কোনো একজন মানুষের বিপরীতে খুব সহজেই ব্যবহার করা শুরু হয়ে যায়, তখন মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়। হয়তোবা সাংবাদিকদের বিরুদ্ধেও এই ধরনের কোনো একটা ভয়ের এলিমেন্ট সেখানে বিদ্যমান আছে। দ্বিতীয়ত ভারতের যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতির এর মধ্যে কোনো তফাৎ নাই। সেখানেও কিন্তু অনেক অলিগার্ক আছে। এই অলিগার্কগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করে সেখানকার মিডিয়া। সুতরাং সেই অলিগার্কদের আজ্ঞাবহ মিডিয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিপদটা অন্য জায়গায়। বিপদটা এই জায়গায় যে এখন মেইনস্ট্রিম মিডিয়া বলতে কিছু নাই। এখন নাই, মেইনস্ট্রিম exactly. মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া। একদম। আপনি একটা জিনিস মেইনস্ট্রিম মিডিয়ায় আনবেন না, কিন্তু হাজার, হাজার মানুষ বসে আছে সেই তথ্যটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং মানে মিডিয়া আসলো কি আসলো না সেটা কোনো বড় ব্যাপার না এবং মিডিয়া তোপের মুখে থাকবে কারণ তারা দাসবৃত্তি, দলবৃত্তি করে। সেখান এটাই থেকে স্বাভাবিক। পয়সা আসে। সেখান থেকে আসে। সুতরাং তাদেরকে বর্জন করে মানুষ নিজের মতো করে, আমাদের যে জেনজিরা নিজের মতো করে তাদের বার্তাটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে। সুতরাং জেনজিদের সাথে আসলে মিডিয়ার একটা আ দ্বৈরথ থাকবে, এটাই স্বাভাবিক। তরুণ আপনাকে ধন্যবাদ। আমরা চাই যে এই যে ঘৃণার রাজনীতি সেটা পরাজিত হবে এবং হবেই। এতে কোনো সন্দেহ নেই। জেনজি যে আন্দোলন করছে, আন্দোলনের তাদের দাবি খুবই ন্যায্য। সেটা ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক আর পৃথিবীর যে প্রান্তেই হোক। আমরা চাই যে ন্যায্য আন্দোলন সবসময় জয়ী হোক। আপনাকে ধন্যবাদ। এবং আরেকটা কথা শেষমেশ যেটা বলতে চাই সেটা হলো আমরা সবসময় চাই যে ভারত একটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক। আমরা যারা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা কিন্তু সেটা চাই যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষে এবং সবার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, Exactly. ধনী, গরিব সবার একটা রাষ্ট্রে পরিণত হোক। ধন্যবাদ আপনাকে। আপনাকে